একটা চায়ের দোকানে আড্ডা জমাচ্ছে এলাকার সকল যুবক দলের। সন্ধ্যাবেলায় এমন আড্ডা তাদের নিত্যদিনের রুটিন। আর সেই আড্ডার প্রাণ কেন্দ্র হলো কৃষাণ। কারণ খাওয়া দাওয়ার মধ্যে যত খরচ সব তার পক্ষ থেকেই হওয়া হয়। বন্ধুদের মধ্যে তার কাছেই সবসময় টাকা থাকে। কিরে, তোর মুখের অবস্থা কুকুরের পার্সোনাল জায়গার মতো কেন হইয়া রয়েছে? টেবিলে এসে বসতে না বসতেই রবির গোমরা মুখের দিকে তাকে মজা লুফে নিল কৃষাণ। তার কথায় সব ছেলেরা হো হো করে হেসে উঠল। একত্রে বলল, ওর নাকি আবার ব্রেকআপ হয়েছে। রেজাউলের লাফাঙ্গা পোলার আর ব্রেকআপ? 30 দিনে 60 বার শুধু ব্রেকআপ হয় তার। আবার একটু পরেই বাবু শোনা। কৃষাণের কথায় আরেক দফা হাসির রোল পড়ল সবার মাঝে। এর মাঝে দোকানদার এসে গরম গরম চা সমেত বিস্কুট ধরিয়ে দিলেন সবার হাতে। রবি অসহায় স্বরে বলল, আমার খারাপ সময়ে তোরা মজা নিতাছিস। তোর যেদিন সত্যিই খারাপ সময় আসবো, মানে তোর দিলবার তোরে ছায়রা যাইব, সেদিন আমি কৃষাণ বড় একখানা মাহফিলের আয়োজন করবো। সেদিন আর মজা নিব না, শিওর। দেখিস তুই মাইয়া মানুষ নিয়ে এমন করস না। আমি বদদোয়া দিলাম, আমাদের দলের সবার আগে তোর বিয়া হইব। আর হইব তো হইব, এমন মেয়ের সাথে হইব তোর বিন্দাস লাইফ ড্রেনের পানিতে ডুবে মরব। রবির এহেন কথায় খুক খুক করে কেসে উঠল কৃষাণ। চোখ গরম করে বলল, রেজাউলের ছাও, আজকে তুই খতম। বলেই তার দিকে তেড়ে গেল সে। তা দেখে রবি গলা উঁচিয়ে বলল, তুই যদি খালি আমারে মারিস, মারলে কি করবি তুই? রবির বাহুতে এক ধাক্কা মেরে বলল কৃষাণ। ঘাবড়ালো না রবি, আগের মতোই বলল, যদি মারিস তাহলে? তাহলে তাহলে বল, তাহলে কি করবি তুই? পরিস্থিতি খারাপের দিকে যেতে দেখে সকলে সতর্ক চিত্তে দাঁড়িয়ে পড়ল। রবির উদ্দেশ্য কড়া কিছু বলতে নেবে এর আগেই তার কথায় ভেবাচাকা খেয়ে গেল সকলে। সে মুখটা কাদো কাদো করে কৃষাণের উদ্দেশ্যে বলল, তাহলে আমি কানমু দেখিস? চোখের পলক ফেলতে যেন ভুলে বসেছে এক একজন। প্রত্যেকের এমন সিরিয়াস চেহারা দেখে ফিক করে হেসে উঠল রবি। তা দেখে সকলে একসাথে হেসে উঠল। বলল, আব হোগা মওয়াত কা নাঙ্গা নাচ। বলতে দেরি, অথচ কৃষণের পা থেকে জুতো খুলে রবিকে দৌড় লাগাতে দেরি নেই। রবি বা কম কিসে, সেও এক ভৌ দৌড় দিল। তার আর তাদের পিছন পিছন ছুটল সকলে। খাবার টেবিলে বসে হুমায়রার নাম নিয়ে ডেকে যাচ্ছেন একের পর একজন। ইয়াসমিন বেগম ভাবছেন সকালে তার বড় যা এর বলা কথাই হয়তো কষ্ট পেয়ে খাবার খাচ্ছে না হুমায়রা। অথচ হুমায়রা এতক্ষণ সেখানেই ছিল। তাদেরকে পই পই করে বুঝিয়ে বলেছে সে এ বিষয়ে মোটেও রাগ করেনি, এমনকি এসব বিষয়ে তার মাথাতেই নেই। কিন্তু কে শোনে কার কথা? অগত্যা বাধ্য হয়ে এবার আবারও ড্রয়িং রুমে এলো হুমায়রা। বাড়ির কর্তারা খেয়ে চলে গেছেন খানিক আগে। ড্রয়িং রুমে জুড়ে এখন শুধু কর্ত্রীদের আনাগোনা। হুমায়রাকে নামতে দেখে নাজমিন বেগম এগিয়ে এলেন। তখন স্বামী আর দেবরের উপস্থিতিতে তিনি কিছুই বলতে পারেননি। আম্মু, তুমি আমার কথায় কষ্ট পেয়েছো বুঝি? তোমার মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। তাও খাবারের। তার উদ্বিগ্ন স্বর মাঝপথে থেমে গেল হুমায়রার শান্ত কণ্ঠে। বড় আম্মু, দয়া করে এভাবে বলবেন না। আপনার কোনো কথায় আমি ব্যথিত হইনি। বরং আমি নিজ ইচ্ছেতে আজকে খেতে চাচ্ছি না। তাই বলে পুরোটা দিন না খেয়ে থাকবে তুমি? এই এই বদ ইচ্ছে জাগলে স্বামীর মতো আমার থেকে শুধু বকাই শুনবে বলে দিলাম। ইয়াসমিন বেগমের কথায় পৃষ্ঠে এবার ইকরা উত্তর দিল, তোমার বৌমার মনে করছে সে না খেয়ে থাকলে তোমার গুণধর ছেলে তার টানে বাসায় ফিরে খাবে। কৃষাণ জানে তুমি খাওনি। সন্ধিয়ান কণ্ঠে জানতে চাইলেন নাজমিন বেগম। ছোট করে উত্তর দিল হুমায়রা, জি, দুপুরে জিজ্ঞেস করেছিল। তার কথায় দুই জায়ের মুখে আশার আলো ফুটল। ভাবলেন এইবার হয়তো মানুষ হবে তাদের ছেলে। কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে খুশিতে ঝলমল করা মুখটা নিভে গেল ইয়াসমিন বেগমের। মন খারাপ করে বললেন, কিন্তু কৃষাণ তো অনেক রাত করে বাড়ি ফেরে, তাও সুস্থ অবস্থায় না, তখন এসব মনে থাকবে ওর? সমস্যা নাই আম্মু, একদিন চেষ্টা করে দেখি, আল্লাহ যা চাইবেন তাই হবে। আর কথা বাড়ালেন না কেউই। সবাইকে বোঝাতে সক্ষম হতেই নিজের রুমে চলে গেল হুমায়রা। মিঠুকে কোলে নিয়ে নিজের মতো সময় কাটাতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো কাঙ্ক্ষিত মুহূর্তের। কিরে, তুই খাচ্ছিস না কেন? রেস্টুরেন্টে বসে খেতে খেতে সামনে থাকা কৃষাণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল সাইফুল। তার কথায় সকলের দৃষ্টি এবার নিক্ষেপ হলো কৃষাণের উপর। রবি প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করে বলল,
আসলেই তো, তখনও তুই চা বিস্কিট যেমনেরটা তেমনভাবে ফেলে এসে পড়লি। খাচ্ছিস না কেন? বন্ধুদের এমন ঘেরাও করা প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না কৃষাণ। পরিস্থিতি সামলাতে বলল, খাচ্ছি খাচ্ছি বলেই সামনে থাকা নিজের সবচেয়ে পছন্দের বার্গারটা হাতে নিল। কামের বসাতে যাবে কামড় বসাতে যাবে অমনি বরাবরের মতো হুমায়রা না খাওয়া শুকনো মুখটা ভেসে উঠল। কি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছিল তখন। সে দৃষ্টির অতলে ছিল হাজারো আবদার। তার মলিন মুখটা মনে পড়তেই গলা দিয়ে খাবার নামাতে সক্ষম হলো না ছেলেটা। রাগ এক প্রকার ছুঁড়ে মারল হাতের খাবারটা, মুখ ফসকে বলে উঠল, এই নারী জাতি মানেই প্যারা। অকস্মাৎ কৃষাণের এহেন কাণ্ডে হকচকিত হলো প্রত্যেকে। খাওয়া বাদ দিয়ে তার রাগান্বিত মুখের দিকে চাইতেই কপালে ভাঁজ পড়ল। প্রত্যেকে যেন বাক হারিয়েছে। কিছুক্ষণ হয়ে থেকে ফের সকলে একসাথে বলল, নারী? নিজের বলা কথায় নিজেই থতমত খেয়ে গেছে কৃষাণ। রাগের মাথায় কোথায় কি বলে ফেলেছে ভাবলেই নিজেকে আছাড় মারতে ইচ্ছে করছে এখন। তার ভাবনার মাঝেই সন্ধিয়ান রবি কণ্ঠে বলল, এখানে নারী জাতি পাইলি কোথায় তুই? আরে, আশেপাশের মেয়েগুলোর কথা বলছি। দেখ কিভাবে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? তৎক্ষণাৎ মনে যা আসলো তাই বলে দিল। এখন পরিবেশ স্বাভাবিক করতে পারলেই চলে। তার কথায় প্রত্যেকে আশেপাশে নজর বুলিয়ে দেখল। আসলেই বেশ কিছু মেয়ে কৃষাণের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিন্তু এসব তো সাধারণ ব্যাপার। যেখানেই যায় সেখানেই মেয়েরা কৃষাণের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে, যেন তার চেয়ে সুন্দর ছেলে আর নেই। অথচ তাদের দলে সবচেয়ে ফর্সা হলো রবি। কৃষাণ রবির থেকে ফর্সার দিক থেকে দমে থাকলেও ফেস কাটিং তার আকর্ষণীয়, যার দরুন কোথায় গেলে সাদা চামড়ার রবির থেকে শ্যামবর্ণের খাপ ছাড়া কৃষাণে মেয়েদের নজর কাড়ে বেশি। কিন্তু সে এসবে লাপাত্তা। কে কোথায় তার দিকে তাকিয়ে আছে এসবে দেখার বিন্দুমাত্র আগ্রহ নেই তার। তাহলে আজকে হঠাৎ কি হলো? এই রেস্টুরেন্টে তো প্রায় প্রতিদিনই আসা হয় তাদের। কই, কখনো তো কৃষাণ এমন আচরণ করেনি। সকলের চোখে মুখে সন্দেহের ছাপ। সবার দৃষ্টি উপেক্ষা করে কৃষাণ বসা থেকে উঠতে জানান দিল, আমি বাসায় যাচ্ছি। ছোটখাটো একটা বিজলি পড়ল বোধহয় টেবিলটায়। রবি ঘড়িয়ে হাত দিয়ে দেখলো মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা বলছে স্বয়ং কৃষাণ মির্জা, যে কিনা রাত 1টা-2টার আগে বাড়ি ফেরার নামই নেয় না। সে যেতে নিতেই সম্বিত ফিরল সবার। খাওয়া ছেড়ে দাঁড়িয়ে বলল, ভাই তোর হয়েছে কি? আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে সব, তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবি? ভালো লাগছে না আজকে। সকলে উৎসুক জনতার পাশ কাটিয়ে যেতে যেতে ঘাড় না ঘুরিয়েই উত্তর করল কৃষাণ। বলার মতো আর কিছু খুঁজে পেল না তারা। শুধু তার যাওয়া পানে তাকিয়ে চাপা গুঞ্জন চালালো। নিরিবিলি রজনী অর্ধচন্দ্রের ম্লান আলোয় হালকা আলোকিত হয়ে আছে রাস্তাঘাট। চাঁদের রূপলি আলো কেন্দ্র করে বাড়ির গেটের সামনে এসে পৌঁছালো কৃষাণ। শব্দহীন পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। মির্জা ভবন তখন রূপ নিয়েছে ঘুমন্ত পুরীতে। বাড়ির প্রতিটি কানায় কানায় ঘুমের রেশ আষ্টেপৃষ্টে রয়েছে। ধীর পায়ে নিজের রুমে যেতে নিয়েও ইকরার রুমের সামনে এসে থামল কৃষাণ। কিছু একটা ভেবে দরজা হালকা করে করাঘাত করলো। বার কয়েক করাঘাতের পর ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিল ইকরা। কৃষাণকে দেখে ভড়কে গেল অমনি। এমন সময় তাকে মোটেও আশা করেনি মেয়েটা। ভেবেছিল হয়তো হুমায়রা ডেকেছে। কপাল কুঁচকে বলল, তুমি? তোর বান্ধবী খেয়েছে? কৃষাণের ভনিতাহীন স্বাভাবিক কণ্ঠ শুনে আকাশ থেকে পড়ল মেয়েটা। ঘুম ছুটে গেল পুরোপুরি। চোখ মুখ কচলে জিজ্ঞেস করলো, আমি কি স্বপ্ন দেখছি? বিরক্ত হলো সামনের ব্যক্তি। ধমকে বলল, থাপ্পড় খেতে না চাইলে যা জিজ্ঞেস করেছে তার উত্তর দে। না, খায়নি। মনে মনে ভেঙচি কেটে উত্তর করলো ইকরা। সে বলতে দেরি, অথচ কৃষাণের স্থান ত্যাগ করতে দেরি নেই। ধূপধাপ পায়ে রুমে চলে গেল সে। অভ্যাস মোতাবেক বিছানায় এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে আছে হুমায়রা। কৃষাণ এসে ঘুমন্ত হুমায়রাকে পর্যবেক্ষণ করলো কিছু পলক। ডাকতে গিয়েও থেমে গেল। বারান্দায় গিয়ে মিঠুকে নিয়ে এসে ধপ করে হুমায়রার গায়ে ফেলে দিল। শরীরে কিছুর উপস্থিতি টের পেতেই কাঁচা ঘুমটা ভেঙে গেল হুমায়রার। সুরসুরি পেয়ে এক লাফে শোয়া থেকে উঠে বসল মেয়েটা। ভয়ে গলা শুকিয়ে কাঠ। বিছানায় মিঠুকে দেখে কিছুটা ধাতস্থ হতে নেবে এর আগেই পাশে দীর্ঘদেহী কৃষাণকে দেহে আটকে উঠল। কিছু বলতে নেবে এর আগেই কৃষাণের গম্ভীর স্বর ভেসে আসলো, রান্নাঘরে আয়। তার কথা বুঝে এলো না হুমায়রার। বলল, রান্নাঘরে?
মার খেতে না চাইলে মুখ বন্ধ রেখে যা বলছি তা কর, বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো সে। হুমায়রাও বিস্ময়ে ভাব ফেলে ভয়ে ভয়ে তার পিছন পিছন পা চালালো। একেবারে রান্নাঘরের সামনে এসে পা থামলো কৃষাণের। পিছন ফিরে হুমায়রার উদ্দেশ্যে আদেশ ছুড়ল, প্লেটে খাবার নে। মনের ভিতর হাজারো প্রশ্ন ঘুরঘুর করলেও তা মুখে আনতে সক্ষম হলো না মেয়েটা। স্বামীর কথা মতো সাথে সাথে গিয়ে প্লেটে ভাত বেড়ে নিল। এবার খাওয়া শুরু কর, এখন খা, খেতে বলেছি তোকে। কৃষাণের রামধমাকে কথার মাঝপথেই কথা থেমে গেল মেয়েটার। চুপচাপ টেবিলে বসে খাবার মুখে পুড়তে লাগলো। কথা বাড়ানোর সাহস পেল না। দুলক মাখে কৃষাণের দিকে চেয়ে নরম কণ্ঠে শুধালো, আপনি খাবেন না? খেয়েছি, খেয়ে এসেছি আমি। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। এখন থেকে নিজের খাবার নিজেই নিয়ে খেয়ে ফেলবি, কারো কথা কানে নিবি না। কোনো উত্তর করল না হুমায়রা। কৃষাণ হয়তো ভাবছে তাকে খেতে দেওয়া হয়নি, কিন্তু সে তো ইচ্ছে করেই খায়নি। তাকে নিরুত্তর দেখে তার ভাবনার মাঝেই আবার ধমকে উঠল কৃষাণ। কি বলেছি আমি? জি আচ্ছা, ফটাফট উত্তর করলো হুমায়রা। উত্তর পেয়ে আর দাঁড়ালো না সে। বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। সে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেললো মেয়েটা। চলবে। গল্পটি কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সবাই প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।